নমস্কার। গল্পসঙ্গীর গল্পের আসরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের পড়ে শোনাব সাহিত্যিক সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়ের লেখা গল্প প্রতিঘাত। কথাটা ভালো করিয়া বুঝিতে হইলে নলিনের বাল্যজীবনের ইতিহাস একটু অনুসন্ধান করিতে হয়। নলিন তখন স্কুলের 2য় শ্রেণীতে পড়ে। স্কুলের পাঠ্যপুস্তকগুলার সহিত তাহার পরিচয় কিরূপ ছিল সে কথা খুলিয়া না বলিলেও চলে। তবে পাঠ্য ও অপাঠ্য বাংলা কবিতা পুস্তকগুলা তাহার হাতে পরিত্রাণ পাইত না। সেই সকল পুস্তক হইতে ভাবরস যেটুকু পাওয়া যাইত তাহার সবটুকুই সে একেবারে মজ্জাগত করিয়া ফেলিত। ইহার ফলে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হইবার সময় গণিতে কোনো মতে 5 নম্বর পাইলেও ক্লাসে সে সহপাঠী বর্গের মধ্যে কবি বলিয়া রীতিমতো খ্যাতি লাভ করিল। টিফিনের ছুটির সময় ক্লাসের অপর ছাত্রীরা যখন কুলের আচার, চীনা বাদাম, লাটিম প্রভৃতি লইয়া বিশ্ব সংসার ভুলিবার উপক্রম করিত, নলিন তখন সেই সমস্ত কোলাহল হইতে আপনাকে সম্পূর্ণ স্বতন্ত্র রাখিয়া গণিতের খাতা খুলিয়া অনির্দিষ্টা নায়িকার উদ্দেশ্যে কবিতা লিখিতে বসিত। কোথা আছো মনোহরণী, কবে আসি মোর জীবনের কুলে ভিড়িবে তোমার তরণী। কখনো বা একধারে দাঁড়াইয়া গুনগুন স্বরে সে আপনার মনে গান গাহিত। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। এতটা কবিত্ব ও প্রেমের স্বপ্ন বিহবলতায় বিশ্ববিদ্যালয়ের সরস্বতী যখন তাহাকে প্রবেশদ্বারে ছাড়পত্র দিতে অসম্মত হইলেন, তখন তাহার অভিভাবকগণের রুদ্র শাসন তাহার বিরুদ্ধে বজ্রের ন্যায় উদ্যত হইয়া উঠিল। বাড়িতে রীতিমতো পাহারা বসিল। নূতন মাস্টার মহাশয়টি অতিরিক্ত পঠনোৎসাহে তাহার কবিত্বকুঞ্জে দুরন্ত পবন স্বরূপ হইয়া উঠিলেন। অবশেষে তাহারই চেষ্টায় 2 বৎসরকাল সকল স্বাদ আশায় জলাঞ্জলি দিয়া প্রবেশ শিকার অর্গল খুলিয়া নলিন এবার কলেজ জীবনে অধিকার পাইল। বয়সের সঙ্গে কাব্যচর্চাটা না কমিয়া ভিতরে ভিতরে বাড়িয়াই উঠিতেছিল। অভিভাবকগণের পক্ষে সে সংবাদটুকু রাখিবার সুবিধা ঘটিয়া উঠে নাই। মস্তকে দীর্ঘ কেশ কুঞ্চিত করিয়া রাখিয়া পৌষের দারুণ শীতেও সূক্ষ্ম পাঞ্জাবি মাত্র গায়ে দিয়া বুটের পরিবর্তে লপেটা ব্যবহার করিয়া এবং গোপনে সুধাংশু দীপিকা পত্রিকার সম্পাদকী করিয়া, অর্থাৎ এমনই নানাবিধ প্রচলিত উপায়ে বন্ধুবর্গের মধ্যে সে আপনার কবি খ্যাতিটুকু সমধিক প্রসারিত করিয়া ফেলিল। এ কয় বৎসরে তাহার চিত্তে আর একটু পরিবর্তন ঘটিয়াছিল। সুধাংশু দীপিকা পত্রিকায় লিরিক প্রকাশ করিয়া প্রায়ই সে আকুলা নায়িকার সুরঞ্জিত পত্রের প্রতীক্ষা করিত এবং যেদিন পত্রিকা পৃষ্ঠায় তাহার ফটো প্রকাশিত হয় সেই দিন হইতে পথে চলিবার সময় তাহার মনে হইত বুঝি কোনো বাতায়ন হইতে কোনো লজ্জাশীলা নায়িকার করচ্যুত পুষ্পমাল্য তাহার কবি কণ্ঠ ভূষিত করে। কিন্তু বাংলাদেশের কাব্য রসানভিজ্ঞা সংকুচিতা নায়িকাগণ একদিনও তাহার প্রতি ফিরিয়া চাহে নাই। ইহা দেশের পক্ষেও অল্প দুর্ভাগ্যের বিষয় নহে। এই সময় আবার তাহার অকবি বন্ধুগণের একে একে বিবাহ হইতে লাগিল, কিন্তু তাহার হইল না। কারণ নলিনের নিষ্ঠুর পিতা সুদৃঢ় পণ করিয়াছিলেন যে FA পাশের পূর্বে কিছুতেই পুত্রের বিবাহ দিবেন না। নলিনের মাতার অভিমান ও অশ্রুসিক্ত কাতর অনুরোধ, কন্যাদায়গ্রস্ত পিতৃগণের নির্বান্ধিতা সহ্য, বন্ধুবর্গের লোভ প্রদর্শন
কোনোটি নলিনের হৃদয়হীন পিতাকে টলাইতে পারে নাই। অবশেষে ৩-৪বার ফেল হইয়া নলিন যখন রীতিমতো প্রমাণ করিল যে সে এফএ পাশ করিবে না, তখন একদিন আলো বাজনা ও পুষ্প সুরভির সমারোহের মধ্যে সে বিবাহ করিয়া নববধূ গৃহে আনিল এবং ইহার ঠিক ১ বৎসর ৩ মাস ১৭ দিন পরে নলিনের পিতা ইহলোক ত্যাগ করিয়া নলিনকে কাব্যচর্চায় অখণ্ড অবসর দান করিলেন। স্ত্রীকে লইয়া নলিন একটু বিপদে পড়িয়াছিল। মানস রাজ্যের শ্রেষ্ঠতম অর্ঘ্যস্বরূপ প্রণয় গদগদ ভাষা লইয়া সে যখন প্রভাকে সম্ভাষণ করিত, তখন প্রভা এমন সহজ সরল হাস্যের ফুৎকারে সেগুলি উড়াইয়া দিত যে নলিনের পক্ষে গাম্ভীর্য ও ক্রোধ কোনোটাই সম্বরণ করা দুঃসাধ্য হইয়া পড়িত। একবার তাহার মনে হইত স্ত্রী ও সংসার সব ফেলিয়া কোথাও চলিয়া যায়, কাহাকেও কোনো সংবাদ দিবে না, গৈরিক বসন পরিয়া দেশ পর্যটন করিবে, মস্তকে বিপুল জটাভার ধারণ করিবে, অবশেষে কোনো এক দুর্দিনে ফিরিয়া সুমধুর সঙ্গীতোচ্ছ্বাসে প্রভার ভগ্ন হৃদয় স্পর্শ করিবে। প্রভা তখন তাহার পায়ে ধরিয়া ক্ষমা চাহিবে, তবু সে আপনার সংকল্প অটল রাখিবে। এমনই একটা উদ্ভট উপায়ে সে প্রভার নিষ্ঠুরতা ও তাচ্ছিল্যের প্রতিশোধ লইবে। কিন্তু উপায় অবলম্বনেও অনেকখানি বিঘ্ন ছিল। প্রভার সুন্দর মুখখানিতে এমন একটা মোহ ছিল যাহা নলিনকে সম্পূর্ণভাবে আবিষ্ট করিয়াছিল। প্রভাকে ছাড়িয়া নলিন কোথাও থাকিতে পারিত না। সুতরাং ইচ্ছা সত্ত্বেও বেচারা নিতান্ত নিরুপায় চিত্তে আপনার হৃদয়ের উপর এই সকল ক্রূর অত্যাচার নীরবে সহ্য করিত। সেদিন বন্ধুগৃহে সান্ধ্যভোজে গানের মজলিস বেশ জমিয়া উঠিয়াছিল। ললিত কণ্ঠে মধুর সঙ্গীতালাপ, আতর গোলাপের স্নিগ্ধ সুরভি সমস্ত মিলিয়া নলিনের মনে একটা মাদকতার সঞ্চার করিয়া তুলিয়াছিল। বিবিধ প্রণয় সঙ্গীতে তাহার কবি হৃদয় মুগ্ধ ও আর্দ্র হইয়া পড়িয়াছিল। তাই সে আজ গৃহে ফিরিয়াই প্রিয়ার ভুজবন্ধনে ধরা দিবার আশায় একান্ত উদ্গ্রীব হইয়া উঠিল। বসন্তের স্নিগ্ধ দক্ষিণা বহিতেছে, চাঁদের জ্যোৎস্নায় চারিধার ভরিয়া গিয়াছে। নলিনের গৃহের সম্মুখে বারান্দায় টবে একরাশ বেলফুল ফুটিয়া উঠিয়াছে। পথে আসিবার সময় সে 2টা ছোট ফুলের তোড়াও সংগ্রহ করিতে ভুলে নাই। নলিন কক্ষে আসিতেই প্রভা আসিয়া কহিল, জ্যাঠাইমার বড় অসুখ করেছে। কথাটা কানে না তুলিয়া নলিন প্রভাকে বুকের মধ্যে টানিয়া মৃদু কণ্ঠে ডাকিল, প্রভা। আহ, ছাড়ো, কি করো? জ্যাঠাইমার অসুখ, আমি তার কাছে রাত্রে থাকব, তাই বলতে এলুম। তুমি শুয়ে পড়ো, আমি মশারিটা ফেলে দিয়ে যাই। প্রভাকে বুকে টানিয়া তাহার মুখে চুম্বন করিয়া নলিন কহিল, হোক গে অসুখ, এমন জ্যোৎস্না রাত্রি রোগীর সেবার জন্য নয় প্রভা। এসো, এই জ্যোৎস্নায় খানিক বসি দুজনে। তুমি ওই বকুল ফুলগুলো নিয়ে একটা মালা গাঁথো, আমি তোমার কোলে মাথা রেখে শুয়ে থাকি। কি সুন্দর আজ দেখাচ্ছে তোমাকে প্রভা। স্বামীর আলিঙ্গন হইতে আপনাকে মুক্ত করিয়া প্রভা কহিল, না, ছি, আমি জ্যাঠাইমার কাছে না থাকলে চলবে না। তুমিও একবার তাকে দেখবে, চলো, এসো লক্ষ্মীটি। নলিন বিরক্ত চিত্তে গম্ভীর কণ্ঠে ডাকিল, প্রভা। প্রভা কহিল, কি? নলিন কহিল, তুমি এখন যেতে পারবে না, এসো, এই ফুলটি তোমার খোঁপায় পরিয়ে দিই। সে গানটা মনে আছে? অলকে কুসুম না দিও, শিথিল কবরী বাঁধিও,
কাজলবিহীন সজল নয়নে হৃদয় দুয়ারে ঘা দিও। প্রভা এক দৃষ্টে স্বামীর প্রতি চাহিয়াছিল। এমন সময় ঝি ডাকিল, বৌদিদি। ছাড়ো, আমি যাই বলিয়া প্রভা তাড়াতাড়ি চলিয়া গেল। তাড়াতাড়িতে নলিনের সযত্ন দত্ত প্রণয়োপহার ফুলটি তাহার কবরচ্যুত হইয়া ধুলায় লুটাইল। নলিন কিয়ৎক্ষণ স্তম্ভিত হইয়া রহিল। তাহার চক্ষে জ্যোৎস্না ম্লান হইয়া আসিল। সে একটি দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া বারান্দায় আসিয়া দাঁড়াইল। রাগে অভিমানে তাহার সর্বশরীর জ্বলিতেছিল। সে একবার ভাবিল, ওই বড় ফুলের টবটা তুলিয়া আপনার মস্তকে প্রচণ্ড আঘাত করে, রক্তস্রোতে একটা বিপর্যয় কাণ্ড বাঁধাইয়া দেয়। প্রভা আসিয়া দেখুক তাহার উপেক্ষিত হৃদয়বান স্বামীর অন্তিমকাল উপস্থিত। আবার মনে হইল বারান্দা হইতে নিচে লাফাইয়া পড়িয়া এখনই আত্মহত্যা দ্বারা প্রভার এই নিষ্ঠুর উপেক্ষার চূড়ান্ত প্রতিশোধ লয়। সমস্ত প্রকৃতিটা তাহার নিকট আগুনের মতো তপ্তবোধ হইতেছিল। সে শুধু ভাবিতেছিল কি করিয়া প্রতিশোধ লওয়া যায়। অনেকক্ষণ ধরিয়া সেই স্থানেই সে দাঁড়াইয়া রহিল। ভাবিল, প্রভা নিশ্চয়ই আসিবে। সে কি এতটা তাচ্ছিল্য করিতে পারে? নলিনের হৃদয়ের বেদনাটা কি সে একটুও বুঝিবে না? সত্যই কি এমন অরসিকার হস্তে সে আত্মসমর্পণ করিয়াছে? কিন্তু হায়, সব বৃথা হইল। প্রভা ফিরিল না। নলিনের মাথাটা দপদপ করিতেছিল। সে বারান্দায় মেঝেতেই শুইয়া পড়িল। অনেক ভাবিয়া চিন্তিয়া প্রতিশোধ গ্রহণের একটা উপায় সে আবিষ্কার করিয়া ফেলিল। ভাবিল, তাহার প্রেম একনিষ্ঠ। প্রভাকে সে এতটা ভালোবাসে, এই জন্যই প্রভা তাহাকে অবজ্ঞা করে। এবার হইতে সেও প্রভার প্রতি তাচ্ছিল্য প্রকাশ করিবে। সে কোনো নায়িকার উদ্দেশ্যে বাহির হইবে এবং প্রভা যখন তাহারই প্রতীক্ষায় বাতায়ন পার্শ্বে বসিয়া বিনিদ্র বিভাবরী যাপন করিয়াও তাহার সাক্ষাৎ পাইবে না, তখনই এই সকল অবজ্ঞা ও অপমানের কড়ায় গণ্ডায় প্রতিশোধ হইবে। পরদিন প্রত্যুষের আগটা একটু নরম পড়িলে নলিন পা টিপিয়া জ্যাঠাইমার কক্ষের সম্মুখে আসিয়া দেখে কক্ষমধ্যে জ্যাঠাইমা নিদ্রিতা এবং তাহারই বুকের কাছে প্রভা জড়সড়ভাবে শুইয়া ঘুমাইয়া পড়িয়াছে। রাগে তাহার শরীর আবার জ্বলিয়া উঠিল। বটে, এই রূপে প্রভা রোগীর শুশ্রূষা করিতেছে কেন? জ্যাঠাইমা যখন নিদ্রিতা হইলেন তখন আর কাহাকেও তাহার নিকট রাখিয়া কি সে স্বামীর নিকট আসিতে পারিত না? কেবল বাহাদুরি লইবার জন্যই প্রভার এতটা আগ্রহ। নলিনের প্রতি তাহার বিন্দুমাত্র কর্তব্য নাই? হায়! প্রভার হাতটা ধরিয়া প্রবলভাবে নাড়িয়া নলিন তীব্র স্বরে কহিল, এই বুঝি সেবা হচ্ছে? বেশ। কথাটার সহিত হৃদয়ের সমস্ত বিষ ঢালিয়া দিয়া প্রভার উত্তরের অপেক্ষা মাত্র না করিয়া নলিন একেবারে নিচে নামিয়া আসিল। সেখানে ইজি চেয়ারে পড়িয়া কপালে হাত দিয়া চক্ষু দুইটা মুদ্রিত করিয়া সে কি ভাবিতে লাগিল। এমন সময় বন্ধু অক্ষয় আসিয়া কহিল, অজয়ের বিয়ে তো সবকাল ঠিক হয়ে গেল হে। অজয় অক্ষয়ের ভ্রাতা। নলিন চক্ষু খুলিতেই অক্ষয় কহিল, কি হে, চোখ দুটো যে লাল হয়ে রয়েছে, ঘুমোওনি কাল রাত্রে? একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া নলিন কহিল, আমার মতো লক্ষ্মী ছাড়ার আবার ঘুম। অক্ষয় হাসিয়া কহিল, ইস, মাথা শুদ্ধ খারাপ দেখছি যে। চাটা ফরমাস করো, সব সাফ হয়ে যাবে।
না, চা খাবো না। অক্ষয় কাছে আসিয়া মৃদু কণ্ঠে কহিল, তাই তো? ব্যাপার কি? প্রভার সঙ্গে ঝগড়া হয়েছে বুঝি? নলিন গত রাত্রের বৃত্তান্ত বিবৃত করিয়া কহিল, আর পারি না আমি, এবার তাকে রীতিমতো শিক্ষা দেব। চক্ষু বিস্ফারিত করিয়া অক্ষয় কহিল, অর্থাৎ? নলিন কহিল, তাকে বোঝাবো আমিও তাকে অবহেলা করতে জানি। সে আমাকে ভালো না বাসলে আমারও তাতে কিছু যায় আসে না। অক্ষয় কহিল, তুমি একেবারে আস্ত একটি নায়ক হয়ে উঠলে। মাথা ঠান্ডা করো হে, মাথা ঠান্ডা করো। নলিন কহিল, মাথা বেশ ঠান্ডা আছে। আমি কি করব তা তোমাকে বরং বলে রাখি। বাঁ হাতে একখানা প্রেমপত্র আমি লিখব, যেন কোনো স্ত্রীলোক আমাকে লিখছে। তারপর সেই চিঠিখানা যাতে প্রভার হাতে কোনো মতে পড়ে তার বন্দোবস্ত করব। সে পড়ে জ্বলতে থাকবে আর নিশ্চয়ই আমার পায়ে লুটিয়ে পড়বে। তখন একবার আমিও তাকে দেখে নেব। অক্ষয় হাসিয়া কহিল, মতলবটা মন্দ নয়, বেশ একখানা কমেডি লিখে ফেলা যায়। একটুও যদি লেখবার ক্ষমতা থাকতো। মোদ্দা, অমন কাজটি করো না দাদা। আমাদের বাঙালির মেয়েগুলো ঠাট্টাই বলো আর গাঁটটাই বলো, সব বেমালুম হজম করতে পারে, কেবল এইটি ছাড়া। এইটিতে তার বুদ্ধিশুদ্ধি লোপ পাওয়া ভারী স্বাভাবিক। এটা তাদের মর্মান্তিক লাগে। অক্ষয় অনেক বুঝাইল, কিন্তু ভীষ্মের ন্যায় নলিনের সংকল্প আজ অটল স্থির। সেদিন রাত্রে অক্ষয় যখন আপনার পত্নীর কাছে নলিনের সংকল্পের কথা জ্ঞাপন করিল, তখন সরজু কহিল, কি বুদ্ধি! আর তোমরা পুরুষ জাতটা এমনই। আমরা তোমাদের একটা আদরের কথার জন্য প্রাণ দিতে পারি, আর তোমরা আমাদের সঙ্গে এমন নিষ্ঠুর কৌতুক করো। সরজুর নাসিকাটি ঈষৎ নাড়িয়া অক্ষয় কহিল, ও কথা বলো না সর। সবাই কি অমন? নলিনটা বদ্ধ পাগল। পাগলের কথা কি ধরতে আছে? অজয়ের বিবাহের গোল চুকিলে সরজু একদিন স্বামীকে কহিল, কি গো, নলিনবাবুর সে চিঠির খবর কি? অক্ষয় হাসিয়া কহিল, তুমিও যেমন। সে ওই মুখের কথা শুধু। নলিন ভুলে বসে আছে, আর কি? সরজু মৃদু হাসিয়া কহিল, তুমি মনে পড়িয়ে দিও না একবার, মজাটা দেখা যায় বেশ। অক্ষয় কহিল, বটে, তুমি মজা দেখো। কারো পৌষ মাস, কারো সর্বনাশ। মধ্যাহ্নে লাইব্রেরি হইতে আনিত উপন্যাসখানি খুলিবা মাত্র তাহার মধ্য হইতে প্রভা নারী হস্তলিখিত এক পত্র পাইল। পত্রখানি এইরূপ: প্রিয়তমেষু নলিনবাবু, সেদিন আসিব বলিয়া চলিয়া গেলেন, কিন্তু আসিলেন না। এ 3 দিন আপনার অদর্শনে আমি চাতকিনীর মতো পথ চাহিয়া বসিয়া আছি, কিন্তু রোজই নিরাশ হইতেছি। অত ভালোবাসা, অত সোহাগ আদর, সে কি শুধু ছলনা? না নলিনবাবু, আপনি জানেন না, আপনাকে না দেখিতে পাইলে আমার মন কত অশান্ত হয়। আপনি যদি তাহা বুঝিতেন। আমার যদি পাখির মতো ডানা থাকিত তো উড়িয়া গিয়া দেখিয়া আসিতাম। প্রভাদেবী বুঝি পদ আগুলিয়া রাখিয়াছেন? আপনাকে আসিতেই হইবে, আজ নিশ্চয়, নহিলে আজ রাত্রে বিষের জ্বালায় হৃদয়ের জ্বালার নিবৃত্তি করিব।
তখন দোষ দিতে পারিবেন না যে আপনার সই আপনাকে না বলিয়া মরিয়াছে। আমার প্রাণ ফাটিয়া যাইতেছে। আজ আসিবেন, নহিলে এই শেষ। কি করিব নলিনবাবু, আপনাকে দেখিলে যে আমার মরিতেও ইচ্ছা হয় না, নহিলে এ কয়দিন কি না মরিয়া থাকি? আপনারই পদাশ্রিতা দাসী সই। পত্রখানি প্রভা একবার, দুইবার, তিনবার পাঠ করিল। সহসা বাহিরের নলিনের পদশব্দ শুনিয়া তাড়াতাড়ি সে চিঠিখানা পুস্তকের মধ্যে রাখিয়া দিল। নলিন কক্ষে প্রবেশ করিয়াই জামার পকেট, বালিশ প্রভৃতি নাড়াচাড়া করিতে লাগিল, যেন কি একটা প্রয়োজনীয় সামগ্রীর অনুসন্ধান করিতেছে। প্রভা থাকিতে পারিল না, কহিল, কি খুঁজছ? মুখটা যথাসম্ভব বিবর্ণ করিয়া নলিন কহিল, কিছু না, এই। প্রভা কাছে আসিয়া কহিল, কি বলো না? বলবে না? একটা চিঠি। খুব দরকারি চিঠি নাকি? হ্যাঁ, দরকারি বই কি। এটা নয় তো? বলিয়া পুস্তকের মধ্য হইতে সই স্বাক্ষরিত পত্রখানা প্রভা বাহির করিয়া দিল। নলিন ক্ষিপ্র হস্তে পত্রখানা লইয়া কহিল, এইটাই বটে, তুমি দেখনি তো? প্রভা উত্তর না দিয়া এক পার্শ্বে দাঁড়াইয়া রহিল। প্রভা বলিয়া নলিন তাহার হাত ধরিল। যাও, আমি সব জানি, ছাড়ো বলিয়া প্রভা দ্রুত পদে কক্ষ হইতে প্রস্থান করিল। নলিনের মনে অত্যন্ত আনন্দ হইল। সে ভাবিল, এবার খুব শাস্তি দিয়াছে সে। জয়ের আনন্দে একেবারে সে নিচে নামিয়া গেল। কবিতার প্রুফ সংশোধন করিবে বলিয়া নলিন সবেমাত্র তাড়াটি খুলিয়া বসিয়াছে, এমন সময় চাপা ঝি শশব্যস্তে আসিয়া কহিল, দাদাবাবু গো, সর্বনাশ হয়েছে। নলিনের বুকটা ধড়াস করিয়া উঠিল। সে কহিল, কেন রে, কি হয়েছে? বৌদিদি কেমন করছে, শিগগির এসো গো দাদাবাবু। বলিয়াই চাপা ঊর্ধ্বশ্বাসে অন্তপুরাভিমুখে ছুটিল। ত্রস্ত চরণে ছুটিয়া আসিয়া কক্ষে প্রবেশ করিয়া নলিন দেখে প্রভা শুইয়া রহিয়াছে। মাথার চুলগুলি এলাইয়া পড়িয়াছে, চক্ষু দুইটি মুদ্রিত, মুখ বিবর্ণ। কম্পিত কণ্ঠে নলিন ডাকিল, প্রভা, প্রভা। প্রভা চোখ চাহিতে চেষ্টা করিল। নলিন তাড়াতাড়ি পাশে বসিয়া ঝুঁকিয়া পড়িয়া ডাকিল, প্রভা, এমন করছো কেন? চাপা রুদ্ধস্বরে ফোঁপাইতে ফোঁপাইতে কহিল, বৌদিদি বিষ খেয়েছে, কি হবে দাদাবাবু? নলিন চমকিয়া উঠিল। হ্যাঁ, সে কি? বলিয়া তাড়াতাড়ি সে দোয়াত কলম লইয়া বন্ধু পরেশ ডাক্তারকে পত্র লিখিল, এখনই এসো, বিশেষ বিপদ। বাহিরে আসিয়া ভৃত্যকে ডাকিয়া কহিল, শীঘ্র পরেশবাবুর বাড়ি যা, এখনই তাকে নিয়ে আসবি, ছুটে যা, গাড়ি ভাড়া করে যা। ভৃত্য পত্র লইয়া ডাক্তারের উদ্দেশ্যে ছুটিল। ফিরিয়া আসিয়া প্রভার মস্তক আপনার ক্রোড়ে তুলিয়া নলিন ডাকিল, প্রভা, প্রভা। প্রভার মুখ তখন আরো বিবর্ণ হইয়া আসিতেছিল। অর্ধন্মিলিত নেত্রে মৃদু কণ্ঠে প্রভা কহিল, ডাকছ কেন? নলিন কহিল, এ কি করেছ প্রভা, একেবারে এমন শাস্তি দিতে হয়? প্রভা কহিল,
বেঁচে কি সুখ, আমি আমি সব জানি। রুদ্ধ কম্পিত স্বরে নলিন কহিল, কি জানো প্রভা? নলিনের চক্ষু হইতে 2 বিন্দু অশ্রু গড়াইয়া প্রভার গণ্ডের উপর পড়িল। প্রভা কহিল, না, কেঁদো না। আমি তোমাকে একটুও সুখী করতে পারিনি, ক্ষমা করো। নলিন প্রভার অধরে চুম্বন করিয়া কহিল, তোমাকে পেয়ে যে আমি স্বর্গ পেয়েছি প্রভা। তোমায় কত ভালোবাসি তা কি তুমি জানো না? প্রভা কহিল, যাকে পেয়ে সুখী হয়েছ। নলিন কাঁদিতে কাঁদিতে কহিল, ক্ষমা করো প্রভা, ক্ষমা করো আমাকে। সেসব মিথ্যা। সে চিঠি আমি নিজে বাঁ হাতে লিখেছিলুম, শুধু একটু তামাশা করবার জন্য। অক্ষয় জানে। উফ, আমি কি করেছি। প্রভা কহিল, না, ছি, কেঁদো না। ভাবনা কি, এক প্রভা গেলে লক্ষ প্রভা হবে। নলিন কহিল, না না, আমার প্রভার তুলনা কই। প্রভা কহিল, যদি বাঁচি তো আর কখনো অনাদর করবে না। নলিন কহিল, এ যাত্রা যদি ফিরে পাই তোমাকে, তাহলে তোমায় মাথায় করে রাখবো প্রভা। প্রভা কহিল, না, ছি, ও কথা বলতে নেই। তবে আমি বাঁচলে যদি তুমি সুখী হও তো আবার আমার বাঁচতে ইচ্ছা করে। কথাটা বলিয়া প্রভা উঠিয়া বসিল। নলিন কহিল, ও কি, না না, শো শো, কষ্ট হবে যে তোমার। প্রভা কহিল, কিসের কষ্ট? তুমি ঠিক বলছো চিঠিখানা মিথ্যা? নলিন কহিল, আগা গোড়া মিথ্যা। এই তোমার গা ছুঁয়ে বলছি। প্রভা স্বামীর পায়ে মাথা রাখিয়া কহিল, ক্ষমা করো আমাকে, তোমাকে অনর্থক কষ্ট দিলুম। আমারে বিষ খাওয়াও মিথ্যা। নলিন কহিল, সে কি? হ্যাঁ, অক্ষয়বাবুদের বাড়ি বিয়েতে সেদিন যখন নিমন্ত্রণে যাই, সরজু তখন আমাকে সব কথা বলে, তাই আমিও একটু রঙ্গ করলুম। আর তোমার এমন ধারা কাব্য ভালোও তো লাগে। চাঁপায়ের কতক কতক জানে। আমি বিষ খাইনি এবং কখনো খাবো না, এ তুমি ঠিক জেনো। নলিন কহিল, আহ, তাই বলো, আমার এমন ভয় হয়েছিল। এমন সময় ভৃত্য আসিয়া সংবাদ দিল, ডাক্তারবাবু এসেছেন। নলিন কহিল, দেখো দেখি এখন উপায়। ছি ছি, রীতিমতো কেলেঙ্কারি, কি মনে করবে? প্রভা কহিল, আহ, কিচ্ছু ভাবনা নেই, বলো গে, একটু রঙ্গ করে ডাকা গেছে, অনেকদিন আসনি তাই। তারপর সন্ধেবেলা খাবার নিমন্ত্রণ করো, কোনো গোল হবে না। নমস্কার। নতুন একটি গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।